বন্ধুরা, আমরা যদি সপ্তম শ্রেণীর ৪ পৃষ্ঠায় লক্ষ্য করি, আমরা যেহেতু গত পর্বে ব্যাকটেরিয়ার অপকারিতা এই পর্যন্ত পাঠ করেছিলাম, যার কারণে আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে পাঠ ৫ থেকে ৬ বলা হয়েছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। অর্থাৎ আজকে আমরা ছত্রাক, শৈবাল ও অ্যামিবা সম্পর্কে আলোচনা করব। শুরুতেই বলা হয়েছে ছত্রাক। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন একটি অসবুজ জীব, তাই না? এবং ক্লোরোফিল ছত্রাকের ভিতরে না থাকার কারণে এরা কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে না। তাই এরা পরভোজী বা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। আচ্ছা, তাহলে পরভোজী ছত্রাক কোথায় কোথায় জন্মায়? আমরা দেখলাম হচ্ছে পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, তারপর হচ্ছে ভেজা রুটি বা চামড়া, এবং বলা হয়েছে কি গোবর, এই সমস্ত জিনিসে কিন্তু পরভোজী ছত্রাক জন্মায়, তাই না? এরপরে বলা হয়েছে মৃতভোজী ছত্রাক মৃতদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। আচ্ছা, এবারে আমরা যদি একটু লক্ষ্য করি যে ছত্রাকের অর্থনৈতিক কী কী গুরুত্ব রয়েছে। দেখো নিচে বলা হয়েছে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। আচ্ছা, পেনিসিলিন সহ আরও কিন্তু কিছু মূল্যবান ওষুধ রয়েছে বা বহু মূল্যবান ওষুধ রয়েছে, যেগুলো কিন্তু ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক সময় ছোট ছোট প্রশ্নে আমাদের আসে। আচ্ছা, ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। অর্থাৎ এগারিকাস নামে এক ধরনের মাশরুম রয়েছে, যেগুলো কিন্তু শৌখিন খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। আচ্ছা, এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, ছুলি বা এটিকে বলা হচ্ছে ছোলম ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালোপট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। তাহলে ছত্রাকের যেমন কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, আবার তেমনি কিন্তু ছত্রাকের কিছু ক্ষতিকর দিকও রয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। অর্থাৎ ছত্রাক সংক্রমণ আমরা কিভাবে করে প্রতিরোধ করতে পারি, এবার আমরা সেই বিষয়ে একটু দেখব। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা যা করা দরকার তা হলো, দেখো আমরা এই ছত্রাকের কারণে যে সমস্ত রোগগুলো হয়, সেই সমস্ত রোগ থেকে আমরা যদি একটু দূরে থাকতে চাই, কিংবা আমরা যদি এই সমস্ত রোগ থেকে যদি নিরাপদে থাকতে চাই, তার জন্য আমাদের যা কিছু করা দরকার সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে বলা হয়েছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার করা যাবে না, তাই না? বা ব্যবহার না করা। এরপর বলা হয়েছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। আচ্ছা, তার মানে যে ছত্রাকজনিত রোগে আক্রান্ত সেই ব্যক্তির সংস্পর্শে আমাদের কম যেতে হবে, তাই না? তার সাথে তার কাছাকাছি যাওয়া, তার সাথে তাকে টাচ করা, তাই না? তাকে ছোঁয়া, এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, অর্থাৎ সেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আমাদের কম আসতে হবে। তারপরে হচ্ছে বলা হয়েছে ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। আচ্ছা, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদে ছত্রাক আক্রান্ত হবে, সেই সমস্ত উদ্ভিদগুলো আমরা উঠিয়ে ফেলবো, এবং উঠিয়ে ফেলে কি করব? উঠিয়ে ফেলে কিন্তু পুড়িয়ে ফেলতে বলা হয়েছে। আচ্ছা, মানে সেগুলোকে আর ওইখানে রাখা যাবে না। আচ্ছা, এরপরে দেখো এবার আমরা শৈবাল নিয়ে যদি একটু আলোচনা করি, দেখো এখানে বলা হয়েছে শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। আচ্ছা, এরা কিন্তু মাটির উপর জন্মায়, পানির উপরে ও
অন্যান্য গাছের উপরে কিন্তু জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইডা নামক এক শৈবাল বেশির স্পাইরোগাইডা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। আচ্ছা, এবারে বলা হয়েছে শৈবালের উপকারিতা। এখন আমরা শৈবালের কী সমস্ত উপকারিতা রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই বলা হয়েছে, দেখো, আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ মাছ চাষের জন্য শৈবাল কিন্তু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আমরা যদি এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 5 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে শৈবালের অপকারিতা। আচ্ছা দেখো, শৈবাল যেমন একদিক দিয়ে উপকারী, তেমনি কিন্তু শৈবালের কিছু অপকারিতাও রয়েছে। সেগুলোর মধ্যে কি? যেমন মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী, অর্থাৎ শৈবালের জন্য কিন্তু মানুষ এবং উদ্ভিদের নানা ধরনের রোগ হয়ে থাকে। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। আচ্ছা, মানে জলাশয়ে যদি শৈবালের অনেক বেশি দেখা দেয়, মানে শৈবাল যদি অনেক বেশি জন্মায়, তাহলে কিন্তু জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম হচ্ছে শৈবাল একদিকে যেমন উপকারী, তেমনি কিন্তু এর কিছু অপকারিতাও রয়েছে। আচ্ছা, এরপরে যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে অ্যামিবা। অ্যামিবা কি? প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। আচ্ছা, তাহলে অ্যামিবা এতটাই ছোট হয়ে থাকে তারা, হ্যাঁ, এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখতে হলে কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙুলের মতো অভিক্ষেপকে ক্ষণপথ বলে। আচ্ছা, এরা কিন্তু তাদের প্রয়োজনে তাদের দেহের যে আকার সেটি পরিবর্তন করতে পারে, ঠিক আছে? এবং এদের দেহ থেকে আঙুলের মতো অভিক্ষেপকে ক্ষণপথ বলে। আচ্ছা, তাহলে দেখো এই যে আঙুলের মতো যে অংশটা বের হয়েছে, দেখো এই যে আঙুলের মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে কিন্তু বলা হয় ক্ষণপথ। আচ্ছা, এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলা হয়। আচ্ছা, তাহলে প্লাজমা লেমা বলা হয় কাকে? অ্যামিবার সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। এই পর্দাকেই কিন্তু প্লাজমা লেমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এই পাশে যদি লক্ষ্য করি, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অ্যামিবার চিত্র। দেখো এখানে বলা হয়েছে চিত্র 1.6, অ্যামিবার অণুবীক্ষণিক গঠন, অর্থাৎ এটিকে কিন্তু কখনোই আমরা খালি চোখে দেখতে পারবো না। হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে অ্যামিবা দেখতে যেমন হয়, এখানে কিন্তু সেই রকমভাবে আমাদেরকে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে, দেখো এখানে বলা হয়েছে পাঠ 7, অ্যান্টামিবা। এবার আমরা আলোচনা করব অ্যান্টামিবা সম্পর্কে। অ্যান্টামিবা, তাহলে অ্যান্টামিবা কি? অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। তার মানে অ্যামিবাও যেমন খালি চোখে দেখা যায় না, তেমনি অ্যান্টামিবাও কিন্তু খালি চোখে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির নেয়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থায় একে স্টিড বলে। আচ্ছা, এই অবস্থায় একে সিস্ট বলে। আচ্ছা দেখো, তাহলে আমাদের যদি প্রশ্নে বলা হয় যে সিস্ট কাকে বলে, তাহলে আমরা এটিকে কীভাবে করে বলতে পারি? আমরা বলতে পারি অ্যান্টামিবা কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের ঢেকে রাখে, তাই না, বা নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থাকেই বলা হয় সিস্ট, তাই না? অর্থাৎ এখানে বলা হয়েছে এই অবস্থায় একে সিস্ট বলে। আচ্ছা, তাহলে এরপরে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করে, দেখো এখানে কিন্তু চিত্র 1.7 অ্যান্টামিবার একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং এখানে চিত্র 1.8 বলা হয়েছে অ্যান্টামিবার বহুভাজন প্রক্রিয়া। আচ্ছা,
তারপরে দেখো আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এখানে বলা হয়েছে এরা পরজীবী হিসেবে বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শকুন ও ইঁদুরের গৃহদ্বন্দ্বে বাস করে। এরপরে বলা হয়েছে অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসাবে বড় হয়। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। এ রোগকে অ্যামিবিক আমাশয় বলে। আচ্ছা, তাহলে এই যে অ্যান্টামিবা, এই অ্যান্টামিবার কারণে কিন্তু এক ধরনের আমাশয় রোগ হয়। ঠিক আছে, এই আমাশয় রোগকে কি বলা হয়? এই রোগকে বলা হয় অ্যামিবিক আমাশয় রোগ, তাই না, বা অ্যামিবিক আমাশয় বলা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা একদম শেষে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে এ রোগে আক্রান্ত রোগীর দেহে জীবাণুর কোনো লক্ষণ প্রকাশ পায় না। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। আচ্ছা, যদি কখনো এই অ্যামিবিক আমাশয় হয় তাহলে এটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা খুবই কঠিন হয়ে পড়ে। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আজকে শিখলাম হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে অ্যামিবা, হ্যাঁ, অ্যান্টামিবা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা শিখলাম, তাই না? আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।